তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলো কিন্তু 2022-এর যে ইন্টারভিউ হয়েছিল প্রাইমারির, সেই ইন্টারভিউ কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। এরকম ধরনের প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে জানতেই হবে। না জানলে কিন্তু তোমাদেরই অসুবিধা হতে পারে, এটা কনফার্ম আমি বলতে পারি। তাই অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখো এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো জানো। এবং তোমরা যদি সেই প্রশ্নের উত্তরগুলো যদি জানো, অর্থাৎ এরকমভাবেই কি দেওয়া হবে, এরকম যদি তোমাদের মনে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে দাও। আমরা সঠিক উত্তরটা বলার চেষ্টা করবো, হ্যাঁ এটা সঠিক হয়েছে কি না। তো অবশ্যই আমরা সঠিক উত্তর দেবো আপনাদেরকে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, এই প্রশ্নটি ম্যাক্সিমাম বলতে ম্যাক্সিমামকেই জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন শিক্ষক হতে চান? তো দেখো, এই প্রশ্নের উত্তর কিন্তু বিভিন্ন রকমভাবে দেওয়া যায়, তোমরা জানো সেটা, কিন্তু যেটা আমরা ধরেছি কারণ সেটা দেখো, শিক্ষকতা একটি অতি সম্মানে এবং পবিত্র পেশা। অবশ্যই এটা আমাদেরকে সবাইকে মানতে হবে। এই পেশায় যুক্ত হতে পারলে সমাজ ও দেশের জন্য কিছু করার সাথে সাথে ছোট ছোট শিশুদের জ্ঞানের বিকাশ ঘটিয়ে ও তাদের সঠিক পথে পরিচালনা করে পরম আত্মতুষ্টি মেলে। তাই আমি এই মহান কার্যযজ্ঞে সামিল হতে চাই। দেখো, প্রশ্নটার উত্তরটা কিন্তু আমরা কেমনভাবে দিয়েছি। তোমরা অনেকেই বলবে তোমরা অনেকেই বলবে যে আমাকে বাচ্চাদের সঙ্গে থাকতে মিশতে ভালো লাগে। হ্যাঁ, তো এর থেকে আমি বলবো কিন্তু এই উত্তরটাই সঠিক হবে। অর্থাৎ কি বলবে, যে শিক্ষকতা একটা কিন্তু সম্মানের এবং একটা পবিত্র পেশা। এই পেশায় যদি যুক্ত হতে পারলে তাহলে আমি কি করব, আমি সমাজ ও দেশের জন্য কিছু করার সাথে সাথে আমি কিন্তু ছোট শিশুদের জ্ঞানের বিকাশ ঘটিয়ে তাদের মধ্যে যে সঠিক পথে পরিচালনা সেটা কিন্তু করব, এবং তার সাথে সাথে তাদের পরম আত্মতুষ্টি মেলে, তার জন্য আমি কিন্তু যা কিছু করণীয় সেটা আমি করব। তাই আমি এই মহান কার্যযজ্ঞে সামিল হতে চাই। তো এরকম যদি বলো আপনারা, তো অবশ্যই কিন্তু সেটা সঠিক উত্তর হবে, এবং এরকমভাবেই কিন্তু বলার চেষ্টা করবে। দেখো, তারপর প্রশ্নটি দেখো, একজন আদর্শ শিক্ষকের কি কি গুণ থাকা উচিত? এটা কিন্তু অনেকজনকে জিজ্ঞাসা করা হয়েছে। যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছে সেই প্রশ্নগুলাই কিন্তু আলোচনা করছি বন্ধুরা। তো স্যার, আমার মধ্যে শিক্ষানুগরক যে ছাত্রছাত্রী মন, ধৈর্যশীলতা, নম্র ভদ্র আচরণ ও নতুন কিছু জানা বা শেখার আগ্রহ ইত্যাদি গুণগুলি একজন আদর্শ শিক্ষকের মধ্যে অবশ্যই থাকা উচিত। তাহলে অবশ্যই যে শিক্ষা অনুরাগ হতে হবে একজন শিক্ষককে, তার সাথে সাথে ছাত্র দরিদ্র মন থাকতে হবে, এবং ধৈর্যশীলতা অবশ্যই থাকতে হবে, এবং নম্র ভদ্র আচরণ করতে হবে, এবং নতুন কিছু জানার যে একটা আগ্রহ, মোটিভেট, সেটা অবশ্যই একজন শিক্ষকের থাকতে হবে। তাহলে এইগুলা হচ্ছে একজন আদর্শ শিক্ষকের মধ্যে অবশ্যই থাকতে হবে। শিক্ষক শব্দটির দ্বারা একজন শিক্ষকের কি কি গুণাবলী প্রকাশ পেয়ে থাকে? তো দেখো, শিষ্টাচার, মধ্যনস ক্ষমাশীল, ক কর্তব্যপরায়ণ। তাহলে দেখতে পাচ্ছি কি, শিষ্টাচার, ক্ষমাশীল, কর্তব্যপরায়ণ। বুঝতে পারিছ? শিষ্টাচার, ক্ষমাশীল, কর্তব্যপরায়ণ, শিক্ষক শব্দটি দ্বারা একজন শিক্ষকের এই তিনটি গুণাবলী প্রকাশ পেয়ে থাকে। তাহলে কি, শিষ্টাচার, ক্ষমাশীল এবং কর্তব্যপরায়ণ। অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে। শিক্ষক দিবস, এটা 50 হয়েছে, সরি, এটা 5ই সেপ্টেম্বর, তোমরা জানো সকলে। শিক্ষক দিবস কার জন্মদিনে পালন করা হয়? এটা তোমরা সকলে জানো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মদিনে শিক্ষক দিবসটা আমরা পালন করে থাকি। এবং পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? সেটা হচ্ছে 76.26%। আদর্শ বিদ্যালয়ের কয়েকটি বৈশিষ্ট্য বলুন। তো দেখো, আদর্শ বিদ্যালয়ের যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে, দেখো, আদর্শ বিদ্যালয় শিশুদের সর্বাঙ্গীন বিকাশের জন্য যেসব অত্যাবশ্যকীয় যে উপাদানগুলি থাকতে হবে, তা হচ্ছে শিক্ষক ছাত্রদের অনুপাতে 1:30 হতে হবে। অর্থাৎ 30 জন শিক্ষার্থীর জন্য কিন্তু একজন শিক্ষক অবশ্যই থাকতে হবে। এটা কিন্তু একজন আদর্শ মানে স্কুলের একটা বৈশিষ্ট্য বলতে পারো। সব ঋতুতে ব্যবহারের উপযোগী শ্রেণীকক্ষ থাকতে হবে। অর্থাৎ দেখবে বর্ষাকালে অনেক স্কুলে জল ঢুকে যাচ্ছে, সেটা কিন্তু যেমন না থাকে। সুলভ পানীয় জল এবং বালক বালিকার জন্য আলাদা শৌচালয়ের ব্যবস্থা থাকতে হবে। অবশ্যই সুলভ যে পানীয় জল, এখন কিন্তু সব স্কুলে কিন্তু পানীয় জল ব্যবস্থা হয়েছে, কিন্তু অনেক অনেক স্কুলে এই যে শৌচালয়ের একটু অসুবিধা রয়েছে, তো সেটা কিন্তু থাকতে হবে।
ছাত্রদের খেলার জায়গা থাকতে হবে অবশ্যই। আর মিড ডে মিলের রান্না ও খাবার নির্দিষ্ট জায়গায় থাকতে হবে। তো এইগুলা কিন্তু একটি আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য হবে। আপনি খেয়াল করলেন যে যে কোনো একটি শিশু রোজ দেরি করে বিদ্যালয়ে আসেন, এক্ষেত্রে আপনি কী ব্যবস্থা নেবেন? তো স্যার, আমি প্রথমে শিশুটি দেরি করে আসার যে কারণটা আমি খোঁজার চেষ্টা করব। তো আমরা যদি এই কারণটা খুঁজেই পাই, যদি সে ইচ্ছাকৃত দেরি করে আসে, তাহলে তাকে তার গল্পের ছলে নিয়মাবর্তিতার গুরুত্ব সম্পর্কে বুঝাবো। আর যদি অন্য কোনো কারণে বা পারিবারিক কারণে দেরি করে আসে, তাহলে প্রয়োজনে আমি তার অভিভাবকদের সঙ্গে কথা বলবো। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরে গেছো। কোনো ক্লাসে ছাত্রদের মনোযোগ আকর্ষণের আপনি ব্যর্থ হলেন, বা ক্লাসে ছাত্ররা আপনার কথা শুনছে না, অমনোযোগী হয়ে হট্টগোল করছে, এক্ষেত্রে আপনি কী করবেন? স্যার, প্রথমে আমি ছাত্রদের আমার মতো কথা শুনছে না তার কারণ খুঁজে বের করব এবং সেই মতো ব্যবস্থা নেব। প্রয়োজনে আমি পাঠদানের ধরনটা আমি চেঞ্জ করব এবং ছাত্রদের জন্য অ্যাক্টিভিটি বেসড কার্যকলাপ দেবার কথা ভাবব, যাতে তারা সেই সকল কাজে যুক্ত হয়ে মন দিয়ে সেই সব কাজ করতে পারে। এইভাবে আমি তাদের পঠন পাঠন আগ্রহ সৃষ্টি করব। অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী যদি ক্লাসের মধ্যে অমনোযোগী হয়ে পড়ছে, তার কী করবে? তার কারণটা খোঁজার প্রথমে চেষ্টা করব এবং সেই তার অসুবিধা, তার কোথায় অসুবিধা, সেই অনুযায়ী কিন্তু পদক্ষেপ নেব। এবং তার সাথে সাথে যদি কোথাও পদ্ধতি চেঞ্জ করতে হয়, তাহলে সেই পদ্ধতিটি চেঞ্জ করব আমি। তো এরকমভাবে কিন্তু নেব পদক্ষেপ। শিশু কাকে বলে বা শিশু কাদের বলা হয়? তো সাধারণত যেসব ছেলেমেয়ের বয়স 18 বছরের নিচে তাদেরকে শিশু বলা হয়। আইন অনুসারে 18 বছর বয়সের কম যে কোনো ব্যক্তিকে আমরা শিশু বলতে পারি। তারপর দেখো কী রয়েছে, মাতৃভাষা শিক্ষাদানের মাধ্যম হওয়া উচিত, এই প্রসঙ্গে আপনার মত কী? অর্থাৎ দেখো, মাতৃভাষায় আমরা শিক্ষাদান কেন দেবো শিক্ষার্থীদেরকে? তো এর যে কারণটা, তো দেখো আমরা কি বলছি, দেখো, শিশু জন্মের পর থেকে যে ভাষা শোনে বা পরে যখন কোনো কথা বলতে শেখে, যে ভাষায় কথা বলে, সে মাতৃভাষা। শিক্ষা দিলে করতে শিশুর হৃদয়ঙ্গ করতে সহজ হয়। তাছাড়া মাতৃভাষা শিশুর কোনো কিছু গভীরভাবে চিন্তা করতে সক্ষম হয়। তাই তো কবি বলেছেন, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। তাই আমার মতে মাতৃভাষা শিক্ষাদান করা উচিত। অবশ্যই ধরো একটা শিশু সাঁওতালি ভাষায় সে তার মাতৃভাষা, তাকে যদি সাঁওতালি ভাষায় তাকে যদি পড়া দেওয়া হয়, অর্থাৎ তাকে যদি পাঠ দেওয়া হয়, তাহলে অবশ্যই সে কিন্তু তার মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে। তো তার ফলে কিন্তু সেই ভাষাটার সেই পাঠটাকে সে আরও বেশি আগ্রহ সহকারে নেবে। এবং তাকে যদি অন্য কোনো ভাষা শেখানো যায়, তাহলে সে অতটা মনোযোগ দেবে না। সে ভাষাটা যদি বুঝতে না পারে, তাহলে শিখবে কী করে? বুঝতে পারছো আশা করি। বাস, মাতৃভাষার মাতৃদুগ্ধ সম একটুটিকের, এটা সকলে তোমরা জানো, রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। আপনার কোনো ভুল উচ্চারণে ছাত্ররা হাসাহাসি করলে আপনি কি করবেন? এটা সিচুয়েশন বেস কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট। আমি অবশ্যই না বিরক্ত হয়ে বা রাগ না করে আমার ভুল হয়েছে তা ছাত্রদের জানিয়ে দেব এবং সঠিক উচ্চারণটা বলবো। সাথে সাথে ছাত্রদের একথা জানিয়ে দেবো যে কারোর কোনো ক্ষেত্রে ভুল হলে জানিয়ে দেওয়া ভালো, কিন্তু হাসাহাসি করা উচিত নয়, সে ছোট বা বড় হোক না কেন। আপনার কোনো ছাত্র কান্নাকাটি করলে আপনি কি করবেন? এই প্রশ্নটা বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন টিচিং লাইনে করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনার উত্তরটা কী দেবে? এবং এটা 2022-এর ইন্টারভিউর ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো। তো অনেক সময় শিশুরা ভয় পেয়ে কান্নাকাটি করে থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। প্রথমে আমি জানার চেষ্টা করব যে বাচ্চাটি অচেনা লোক, অচেনা পরিবেশ, না পড়াশোনার ভয়ে কান্নাকাটি করছে। তা আমরা জানবো প্রথমে ছেলেটা কী জন্য কাঁদছে, সেই মতো আমি ব্যবস্থা নেব। যদি কোনো অচেনা ব্যক্তিকে ভয় পায়, তাহলে আমি প্রথমে তার সাথে ভাব করার চেষ্টা করব। প্রথমে পড়ার বিষয়ে না গিয়ে ধীরে ধীরে বা খেলার ছলে পড়ার মধ্যে ঢুকব। খুব সহজ কিছু প্রশ্ন করে শিশুটির উত্তর পেয়ে প্রশংসা করব। এইভাবে পরিবেশ ও পরিস্থিতি সহজ করে তুলব। বুঝতে পারছ? তারপরে দেখো, প্রথম বেঞ্চে বসা
নিয়ে দুই ছাত্র ঝগড়া করলে আপনি শিক্ষক হিসাবে কীভাবে সামলাবেন? তো বন্ধুরা এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই জানে রাখা দরকার। তো প্রথমে আমি সহপাঠীদের কাছে গিয়ে খোঁজ নিয়ে জানাবো কোনো ছাত্রটি আগে এসেছে, তবে ওই বেঞ্চে বসতে বলবো। আর যে পড়ে এসেছে তাকে বুঝিয়ে অন্য কোনো বেঞ্চে বসতে বলবো। সে যাতে দুঃখ না পায় তার জন্য বলবো পরের দিন নিশ্চয়ই তুমি আগে এবং প্রথম বেঞ্চেতে বসতে পারো। দেখো এই প্রশ্নটা না বলেও তোমরা যদি বলতে চাও যে উচ্চতার ভিত্তিতে আমরা কিন্তু ক্লাসরুমে বসাবো, সেটাও তোমরা বলতে পারো। ছাত্রদের কোনো প্রশ্নের উত্তর আপনার জানা না থাকলে আপনি কি করবেন? তো অবশ্যই আমি মিথ্যার আশ্রয় না নিয়ে সরাসরি বলবো এখন আমার জানা নেই, সম্ভব হলে তখনই কোনো টেক্সট বই বা অন্য কোনো বই থেকে উত্তর জেনে বলে দেব এবং সর্বোপরি প্রশ্নটা করার জন্য ওই শিক্ষার্থীকে প্রশংসা করব এবং তাকে উৎসাহ করব, তাকে নিরুৎসাহিত করব না কিন্তু, হ্যাঁ, যে আমি পারছি না এরকম ধরনের প্রশ্ন আর করবে না, এটা কিন্তু অবশ্যই তোমরা করবে না, এটা তোমরা জানো। শিক্ষার লক্ষ্যটা কী হবে? তো শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটাতে হবে, অর্থাৎ আমরা কেবলমাত্র যদি শারীরিকটা বিকাশ ঘটাই তাহলেও কিন্তু চলবে না। শারীরিক বিকাশের সাথে সাথে মানসিক, তার সাথে সাথে বৌদ্ধিক এবং প্রাক্ষবিক বিকাশ ও তার সাথে সাথে তার মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করে যুক্তিবাদী ও বিজ্ঞান মনস্ক হিসাবে গড়ে তোলা এবং ভবিষ্যতে সুনাগরিক হিসাবে গড়ে তোলাই হলো শিক্ষার লক্ষ্য। প্রাথমিক বিদ্যালয় ইউনিফর্মের প্রয়োজনীয়তা আছে কি? এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম জিজ্ঞাসা করা হয়েছে এই 2022-এর ইন্টারভিউতে। প্রাথমিক বিদ্যালয়ে ইউনিফর্মের প্রয়োজন অবশ্যই আছে, কারণ ইউনিফর্ম ছাত্রছাত্রীর মধ্যে একাত্মবোধ জাগরিত করে এবং শৃঙ্খলাপরায়ণ হতে সাহায্য করে। তাছাড়া বিদ্যালয়ের সমাজের নানা শ্রেণী থেকে শিশুরা পড়তে আসে, তারা যদি আর্থিক সামর্থ্য ভেদে বা নিজেদের ইচ্ছামতো পোশাক পরে আসে তবে নানা ধরনের পোশাক পরে আসবে এবং ছাত্রছাত্রীর মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে শ্রেণীকক্ষে, তাই সেটা কিন্তু আমাদের পাঠদানের ক্ষেত্রে কিন্তু সেটা অসুবিধা হবে। তাই আমরা যাতে আমাদের পাঠদানের ক্ষেত্রে অসুবিধা না হয় তাই আমরা কিন্তু সবাইকে আমরা স্কুলে সমান চোখে দেখব, তার জন্য একটা ইউনিফর্মে আমাদের বেস্ট হবে। তো আজকে এখানে পর্যন্ত থাকলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা এরকম ধরনের ভিডিও আবারও তোমরা পেতে থাকবে আমাদের চ্যানেলে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো।